চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। আজ আমরা শিখব অত্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে সমাস নির্ণয় করতে পারবো। সমাস নিয়ে প্রত্যেকেরই একটা সমস্যা আমাকে বারবার জানানো হচ্ছে, যার ফলে আমি বিস্তৃতভাবে সমাসের আলোচনা দিলেও আজ আমি একটি সংক্ষিপ্ত উপায়ে সমাস নির্ণয়ের কৌশল অর্থাৎ কিছু সূত্রের মাধ্যমে সমাস যথাযথভাবে করার পদ্ধতি তোমাদের কাছে উপস্থাপন করব। তবে এখানে একটা কথা প্রথমেই বলে নেওয়া ভালো, কোনো জিনিসই শর্টকাট খুব বেশি দিন স্থায়ী হয় না। তাই শর্টকাট আমি দিচ্ছি বটে, কিন্তু এই শর্টকাটের মধ্য দিয়ে তোমরা প্রাথমিক পর্বটা তৈরি করতে পারবে, কিন্তু বিস্তারিত জানতে হলে পূর্ববর্তী আমার যে বিস্তারিত সমাসের ভিডিও ক্লাসগুলি আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। বেশি কথা না বাড়িয়ে আসা যাক আজকে আমরা কিভাবে সমাস নির্ণয় করছি তার একটা সংক্ষিপ্ত সার দেখে নেওয়ার জন্য। বোর্ডে লক্ষ্য করো, সমাস নির্ণয় কৌশল যেখানে বিভিন্ন বর্ণের দ্বারা চিহ্নিত করা আছে কিছু পদ্ধতিকে। এখানে সবুজ বর্ণের যে রেখাটি আছে সেটি পূর্বপদের অংশ এবং নীল বর্ণের যে রেখাটি আছে সেটি পরপদ বা উত্তরপদের অংশ। তো আমার সূত্র নম্বর 1, যদি আমরা সমাসের অর্থ বিশ্লেষণ করার জন্য অর্থাৎ ব্যাসবাক্য তৈরি করতে গিয়ে মাঝখানে ও সংযোজক অব্যয়টি ব্যবহার করি, তাহলে সেটিকে আমরা দ্বন্দ্ব সমাস নামে চিহ্নিত করব। তাহলে আমরা প্রথম থেকেই চাইব যে এমনভাবে ব্যাসবাক্য ভাঙতে যাতে এদের কোনো না কোনো সূত্রে আসে। তাহলে সেই সূত্রে আনার জন্য আমাকে ব্যাসবাক্যটা সেইভাবেই তৈরি করতে হবে। দ্বিতীয়ত, এই ব্যাসবাক্য করার সময় মূল যে জিনিসটির দিকে নজর রাখতে হবে সেটি হচ্ছে তার অর্থটি ঠিকঠাক আসছে কিনা। যদি অর্থ ঠিক না আসে তাহলে কিন্তু ব্যাসবাক্যও হলো না আর সমাস নির্ণয়ও সম্ভব হলো না। আসা যাক, আমরা তো সমাস সম্পর্কে জানি যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলনই হচ্ছে সমাস, যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। এর প্রায় 8টি ভাগ আছে, আর সেই 8টি ভাগের আমি এক এক করে বলে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বললাম, যদি ব্যাসবাক্য ভাঙতে গিয়ে মাঝখানে ও চলে আসে তাহলে আমি সেটাকে বলবো এটা দ্বন্দ্ব সমাসের দিকে যাচ্ছে। ধরো বললাম তোমাকে হাট বাজার, তাহলে হাট ও বাজার করলেই অর্থ ঠিক থাকছে, ভালো মন্দ, ভালো ও মন্দ এইভাবে। তাহলে আমরা সেই ও এলে এটা দ্বন্দ্ব বলবো, এটা প্রায় আমরা সকলেই জানি। কিন্তু যেটা এখানে দ্বন্দ্বের মধ্যেও তো অনেক বিভাগ থাকে, যেটা হচ্ছে অর্থগত বিভাগ, যেখানে প্রায় সমান অর্থে হবে সেটাকে সমার্থক দ্বন্দ্ব বলা হবে, বিপরীত অর্থে হলে বিপরীতার্থক দ্বন্দ্ব হবে। আবার যদি অনেকগুলো পদ একসঙ্গে এসে মিলে যায়, তুমিও অনেকে, তোমরা, এই যে জিনিসটা, এটাকে আমরা অ্যাক্সেস দ্বন্দ্ব বলি। আবার অনেকগুলো বহুপদ থাকতে পারে, কমা কমা দিয়ে শেষে ও দিয়ে ব্যাসবাক্য করলে সেটাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলবো। এছাড়া পদের দিক থেকে বিশেষ্যের দ্বন্দ্ব, বিশেষণের দ্বন্দ্ব, সর্বনামীয় দ্বন্দ্ব, ক্রিয়াদ্বন্দ্ব ইত্যাদি ভাগ আছে ইত্যাদি। সেটা এই দুটো পদের ওপর নির্ভর করছে। এই দুটো পদই যদি বিশেষ্য হয় তাহলে বিশেষ্য দ্বয়ের দ্বন্দ্ব, দুটো বিশেষণ হলে বিশেষণ দ্বয়ের দ্বন্দ্ব, দুটো সর্বনাম হলে সর্বনামীয় দ্বন্দ্ব, দুটো ক্রিয়াপদ হলে ক্রিয়ার দ্বন্দ্ব। এইভাবে আমরা বিভাগটা দ্বন্দ্ব সমাসে লিখে ফেলবো। এরপরে আমরা চলে যাই দ্বিগু সমাসে। দ্বিগু সমাসে পূর্বপদ থাকবে, পরপদ থাকবে, তারপরে যদি পরপদের সঙ্গে এর যোগ হবে সমাহার বা সমষ্টি, এই কথাটি বসে, তখন আমরা বলবো সেটা সমাহার দ্বিগুর দিকে যাচ্ছে। যেমন চৌমাথা, তাহলে চৌ কথার অর্থ হচ্ছে চার, চার মাথার সমষ্টি, সমাহার দ্বিগু সমাস। আবার দ্বিগু সমাসের আরেকটি ভাগ আছে যেটির নাম হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। সেটি কীরকম হবে? পূর্বপদ এবং পরপদের সঙ্গে এর যোগ থাকবে, তারপরে থাকবে বিনিময়ে কৃত। যেমন দ্বিগু নিজের নামটাই, তাই দ্বিগু নামটা দুই গরুর
বিনিময়ে কৃত, দ্বিগু। তাহলে সেক্ষেত্রে বিনিময়ে কৃত থাকলে দ্বিগু সমাস। 3 কড়ি 5 কড়ি ইত্যাদি এরকম তদ্ধিতার্থক দ্বিগুর মধ্যে চলে যাবে। এবার আমরা তৎপুরুষ সমাসে দেখি। তৎপুরুষ একটা বিস্তারিত সমাস। এই সমাসের অনেকগুলি বিভাগ আছে, তো সেগুলি আমরা কিভাবে নির্ণয় করব। যদি আমরা ব্যাস বাক্য ভাঙতে গিয়ে একেবারে পূর্বপদের সঙ্গে কে যুক্ত হতে দেখি, কে বিভক্তিটা যোগ হয়ে আছে দেখি, তাহলে সেটিকে আমরা কর্ম তৎপুরুষ বলে দেব নিশ্চিন্তেই। পূর্বপদের সঙ্গে কে বিভক্তি, তাহলে কর্ম তৎপুরুষ। যেমন গঙ্গাকে প্রাপ্তি, তাহলে গঙ্গা প্রাপ্তি, কোনো অসুবিধা নেই। যদি পূর্বপদ পরপদের মাঝখানে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ আসে, তখন আমরা তাকে নির্দ্বিধায় করণ তৎপুরুষে ফেলে দেব ভাঙতে গিয়ে। যদি আমরা দেখি যে বলা হয়েছে ঢেঁকি ছাটা, তাহলে ঢেঁকি দ্বারা ছাটা, তাহলে এখানে দ্বারা মাঝখানে বসছে আর পূর্বপদ পরপদ পরপর বসে আসছে, মাঝখানে দ্বারা ঢুকে গেল, তাহলে আমি এটা বলবো এটা কোন সমাসে যাচ্ছে না করণ তৎপুরুষ সমাসে যাচ্ছে। এরপরে দেখো নিমিত্ত তৎপুরুষ। পূর্বপদের সঙ্গে এর বিভক্তি থাকবে, তারপরে নিমিত্ত থাকবে, তারপরে পরপদ থাকবে। ধরো রান্নাঘর, তাহলে রান্নার নিমিত্ত ঘর, তাহলে রান্নাঘর। বিদ্যার নিমিত্ত আলয়, বিদ্যালয়, তাহলে এটাকে নিমিত্ত থাকলে আমি নিমিত্ত তৎপুরুষ বলে দেব, এখানেও অসুবিধা নেই। 7 নম্বর সূত্রে দেখো অপাদান তৎপুরুষ, যেখানে পূর্বপদ পরপদের মাঝে হইতে থেকে চেয়ে এই অনুসর্গগুলো লাগবে, তখন আমরা বলবো অপাদান তৎপুরুষ। যেমন বিলেত হইতে ফেরত, তাহলে বিলেত ফেরত, তাহলে এটাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ। এরপরে আসছি 8 নম্বর সূত্রে সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষে পূর্বপদের সঙ্গে র এর বিভক্তি যোগ হবে, যোগ হলে তাহলে সেটি আমার সম্বন্ধ তৎপুরুষ হবে। সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে প্রচুর সমাসকে আমরা সম্বন্ধ তৎপুরুষ পর্যায়ে ভাঙতে পারি। আমি যেমন ভাঙবো ঠিক তেমনিই তো সমাসের নাম লিখব। সমাসের একটা বিস্তারিত অংশকে সম্বন্ধ তৎপুরুষে ফেলতে পারি। উদাহরণ হিসেবে যদি বলি গঙ্গার জল, গঙ্গা জল, তাহলে গঙ্গার, এখানে দেখো র বিভক্তি আছে, তাহলে এটা হয়ে গেল গঙ্গা জল, সম্বন্ধ তৎপুরুষ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে পূর্বপদ পরপদ স্থানান্তর হতে পারে, এটি মনে রাখতে হবে। যেটিকে আমাদের সমাসের ভাষায় বলে পূর্বপদ নিপাত, সেরকম একটি পূর্বপদ নিপাত ঘটতে পারে। যেমন আমরা যদি বলি মাঝ নদী, তাহলে নদীর মাঝ, মাঝের নদী নয় কিন্তু নদীর মাঝ, তখন সেটাও সম্বন্ধ তৎপুরুষ হবে। এরপরে অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষে পূর্বপদের সঙ্গে এ অন্তস্থ বা ত বিভক্তির মধ্যে যে কোনো একজন থাকবে, তাহলে সেটাকে বলবো অধিকরণ তৎপুরুষ। যেমন গাছ পাকা বললাম, গাছে পাকা, গাছ পাকা, তাহলে সেটা অধিকরণ তৎপুরুষ। আর না তৎপুরুষের পূর্বপদে সবসময় নেতিবাচক অব্যয় নয় থাকবে। যেমন নয় জানা সমান অজানা, তাহলে এরকম এর ব্যাস বাক্য তৈরি হবে নয় দিয়ে, এখানে আর অন্য কিছুই থাকবে না, যেটি একমাত্র নয় দিয়ে থাকবে, দিয়ে এই ব্যাস বাক্য গঠন হবে। 11 নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদের সঙ্গে এ বা তে বা কে বিভক্তি যুক্ত থাকবে, তারপর ক্রিয়াপদ থাকবে, শেষে যে বা যিনি থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস। সচরাচর শেষে যে বা যিনি থাকলে এটা বহুব্রীহি সমাসে যায়, কিন্তু যে বা যিনি শেষে তার আগে যদি ক্রিয়াপদ থাকে, আবার বলছি যে বা যিনি শেষে তার আগে যদি ক্রিয়াপদ থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় সেটিকে উপপদ তৎপুরুষ সমাস করব। যেমন ইন্দ্রকে ক্রিয়াপদ জয় করেছেন যিনি সমান ইন্দ্রজিৎ, এটি আমার উপপদ তৎপুরুষ সমাসে পড়বে। এরপরে দেখো ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি তৎপুরুষের দুজনের মাঝে ব্যাপিয়া কথাটা থাকবে। যেমন চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চির আর স্থায়ী দুজনেই আছে, সমসমান পদ, তাদের মাঝখানে ব্যাপিয়া ঢুকে যাবে, তাহলে সেটাকে আমরা ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলবো।
এরপরে আসছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষের ক্ষেত্রে আমরা দেখব প্রথমটা ক্রিয়া বিশেষণ, যেমন অর্ধমৃত। তাহলে অর্ধটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্ধ ভাবে মৃত, ভাবে বা রূপের মধ্যে যে কোনো একজনকে না হবে, তারপরে মৃত বসানো হবে, তখন সেটাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ বলা হবে। আর তৎপুরুষ সমাসের শেষ উপসর্গ তৎপুরুষের ক্ষেত্রে কালারটা দেখো চেঞ্জ হয়েছে, বর্ণের এই পরিবর্তন রাখা হয়েছে এই কারণে, যে সমাসবদ্ধ পদটি থাকবে তার পরপদটি প্রথমে আসবে, তার সঙ্গে এর বিভক্তি যোগ হবে এবং পূর্ব পদটি পরপদে যাবে। যেটি আমি আগেই বলেছি, এই ধরনের পরিবর্তন হওয়াকে আমরা কি বলি, পূর্বপদ নিপাত। সেই পূর্বপদ নিপাত এখানে ঘটবে, তারপরে এখানে উপসর্গের অর্থটা বসাতে হবে। যেমন উপকূল, একটা কথা বললাম, উপকূল, তাহলে কুলের উপ লিখে ব্র্যাকেটে তোমাকে লিখে দিতে হবে কি, সমীপে, কুলের সমীপে, বা কুলের উপলিখে ব্র্যাকেটের সমীপে, উপসর্গের অর্থটা লিখতে হবে। তো এইভাবে আমরা উপসর্গ তৎপুরুষ পর্যন্ত জানলাম। তাহলে আজ আমরা প্রথম পর্বে এই 14টি সূত্র সম্পর্কে একটু প্রস্তুতি নেই। যদি দেখি যে সব ঠিকঠাক লাগছে, তাহলে আমি পরবর্তী পর্বে আবার বাকি সমাসগুলোর এরকম সংক্ষিপ্ত সূত্র দেব। মনে রাখবে, এগুলো পুরোটাই নির্ভর করছে তুমি কতটা প্রস্তুতি নিচ্ছ তার উপর। তাই তোমার প্রস্তুতিই কিন্তু এখানে শেষ কথা। ধন্যবাদ, ভালোভাবে প্রস্তুতি নাও, সমাস সঠিকভাবে রপ্ত করো। আজ এখানেই শেষ করছি।